জি, আলহামদুলিল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আমি একটু ফেসবুকে লাইভ দিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আবারও আরেকটি রমাদান পেয়েছি এবং আমাদের নতুন আরেকটি দার্স নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ রেকর্ড দিয়ে শুরু করছি। আজকে আমরা একটু গুরুত্বপূর্ণ একটু পড়া পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين أما بعد। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমরা আরেকটি রমাদান পেয়েছি এবং আরেকটি নতুন দার্স নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। রমাদান আমরা প্রথম দশক বলা যায় শেষ করে ফেলেছি, আমরা দ্বিতীয় দশকে ইতিমধ্যে প্রবেশ করেছি। আর দুই তৃতীয়াংশ বাকি আছে। আহ, বাকি সময়গুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথ মূল্যায়নের সাথে অতিবাহিত করার তৌফিক দান করেন, আমরা সেই প্রত্যাশা কামনা করছি, সেই তৌফিক কামনা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রমাদান, আমরা জানি এই রমাদান আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খাইর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবথেকে বেশি দানশীল ব্যক্তি ছিলেন। আর রমাদান মাস আসলে আহ তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং প্রত্যেক রাত্রে উভয়ই তারা কোরআন একে অপরকে শোনাতেন। তো রমাদান মাস আসলে কোরআন চর্চার মাস, কোরআন পাঠের মাস, কোরআনের সাথে সম্পর্ককে দৃঢ় করার মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন শেখার উদ্দেশ্যেই মূলত আমাদের দার্সে হাজির হবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা গত দার্সে দেখেছিলাম, কি টপিক পড়েছিলাম, কারো মনে আছে? একটু চ্যাটে জানাবেন তো ইনশাআল্লাহ। আমরা গত দার্সে কোন টপিক পড়েছিলাম? আমরা পড়েছিলাম তাজদিদ। তাজদিদ পড়েছি, মাশাআল্লাহ। তো তাজদিদ মানে হলো দুইবার, যেই হরফে তাজদিদ থাকবে সেটাকে আমরা দুইবার পড়বো। আলহামদুলিল্লাহ, আমরা সেটা দেখেছি। যেমন রব্বা, তাব্বা, কাযযা, শাত্তা, মাদ্দা। আর স্পেশালি দুটো লেটার আছে, মিম এবং নুন। এই দুটো হরফে যদি তাজদিদ আসে তাহলে আমরা এটা গুণনা করে পড়বো, দুইবার পড়বো অবশ্যই, পাশাপাশি ওয়াজিব গুণনা, এটাকে দুইবার পড়তে হয়। যেমন আম্মা, ইন্না, জান্না, তুম্মা, মান্না। আমরা জাস্ট এই সিম্পল জিনিসটি দেখেছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেটা সম্পন্ন হয়েছে আমাদের এই কোরআন পড়ার, আমরা মোট 5টি জিনিস, 7টি জিনিসের মধ্যে 5টা কমপ্লিট আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের এই 5টি বিষয়ে আর আহ কোনো রকম বা সন্দেহ, কনফিউশন এটা থাকার কথা নয়, যদি আপনারা একটু ভালো করে পড়েন। আপনারা একটু ধরে ধরে পড়বেন, আপনারা একটু নোট করে করে যদি পড়েন 29টা হরফে সঠিক উচ্চারণ হয়েছে কিনা, হরকত কাকে বলে, জবরজের পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয়। যেমন আ ই উ, বা বি বু, তা তি তু। তানভিন কাকে বলে, দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণও ঠিক হরকতের মতনই টান ছাড়া দ্রুত পড়তে হয়। যেমন আন ইন উন, বান বিন বুন, তান তিন তুন, সান সিন সুন। এমনি ভাবে জজম কাকে বলে, হরফের উপরে গোল অথবা বাঁকা চিহ্ন থাকলে জজম বলে। জজম ওয়ালা হরফকে পূর্বের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন আস ইস উস, আত ইত উত, আফ ইফ উফ, আম ইম উম। সর্বশেষ আমরা দেখেছি তাজদিদ, হরফের উপর এরকম 3 দাগওয়ালা চিহ্ন যদি থাকে তাহলে একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে ঠিক জজমের মতন, আর একবার তার নিজের হরকতের সাথে মিলিয়ে। তো এটা আমরা দেখেছি। যেমন আহ রব্বা, কাযযা, শাত্তা, মাদ্দা।
আর যদি নুন এবং মিমের উপরে হয় তাহলে গুণনা করে পড়তে হয়, যেমন আম্মা, ইন্না। আলহামদুলিল্লাহ, এই যে এই বিষয়টা আমরা বিগত কতদিন ধরে, আমরা প্রায় 10 দিন ধরে এগুলো দেখেছি। আজকে আমরা কি পড়বো? মাদ। আমাদের বাকি আছে শুধুমাত্র দুটো টপিক, মাদ এবং গুণনা। মাদ কি জিনিস? মাদ হলো টেনে টেনে পড়া। কোথাও আমরা 1 সেকেন্ড, কোথাও 3 সেকেন্ড, কোথাও 4 সেকেন্ড। তো এই যে আমরা টেনে টেনে পড়বো, কোথাও 1 সেকেন্ড, কোথাও 4 সেকেন্ড, কোথাও 3 সেকেন্ড, তো এটা জানলে ইনশাল্লাহ আমাদের মাদের চ্যাপ্টার কমপ্লিট। এরপর আমরা গুণনা দেখব। গুণনা দেখার মাধ্যমেই বলা যায় আমাদের কোরআন রিডিং পড়ার বেসিক বিষয়গুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, চলুন আমরা আজকে যে টপিক দেখব সেটা হলো মাদ। মাদ মানে হলো টেনে পড়া। আমি আগেও বলেছিলাম প্রথম দার্সে যে আরবিতে একটি বিশেষ নিয়ম হলো কোথাও কোথাও টেনে পড়তে হবে আপনাকে। 1 সেকেন্ড, কোথাও 3 সেকেন্ড, কোথাও 4 সেকেন্ড। তো এই টেনে পড়া, এটা অন্য কোনো ভাষায় আছে কিনা আমার জানা নেই। তো এটা আরবির একটি বিশেষ নিয়ম, আমাকে কোথাও কোথাও টেনে টেনে পড়তে হবে। তো একজন ভাই প্রশ্ন করেছেন, জজমের পড়া কি ওয়াকফ করার মতন? হ্যাঁ, ওয়াকফ করার মতন। জজমের পড়া ওয়াকফ করার মতন, মানে আমি ওখানে থেমে যাব, ওই হরফকে মিলিয়ে পড়ছি এবং ওই হরফে আলাদা কোনো আর ওই হরফের উপরে তো আর কোনো কিছু নাই, জবরজের পেশার নাই। তো আমরা ওখানে থামছি, ওয়াকফ করছি। ওয়াকফ করার মতো, আমরা ওয়াকফে মূলত ওই জজমের মতন করেই থামি। আমরা ইনশাল্লাহ ওয়াকফের চ্যাপ্টার এগুলো দেখবো। আহ আপাতত যতটুকু হয়েছে এটাই ভালো করে ইনশাল্লাহ রপ্ত করার ট্রাই করি আমরা ইনশাআল্লাহ। তাহলে আমরা মাদ বা টেনে পড়া, মাদ একটা বিশেষ পরিভাষা। আমরা যদি আমি জানি এই পরিভাষাগুলো আমাদের জেনারেল পড়ুয়া যে সকল ভাই বোন আছেন একটু কঠিন মনে হয়, যে এগুলো হরকত কি জিনিস, তানভিন কি জিনিস, জজম, তাসদিদ একটু কঠিন কঠিন মনে হতে পারে, এলোমেলো মনে হতে পারে। কিন্তু যদি বারবার পড়েন যে মাদ মানে হলো টেনে পড়া, মাদ মানে হলো টেনে পড়া, তো টেনে পড়ার বিষয়টাকে আমরা লং করে পড়া, যে বিষয়টা, এটা হলো মাদ। তো আচ্ছা, আমরা ইনশাল্লাহ প্রশ্ন নেব। এক ভাই প্রশ্ন করেছেন, কেন টেনে পড়তে হয় এবং টানে কম বেশি হয়, অর্থতে কোনো চেঞ্জ হবে কি? অর্থতে চেঞ্জ ক্ষেত্র বিশেষে হয়, আবার ক্ষেত্র বিশেষে হয় না। তবে এটা কোরআনের পাঠে একটা সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আপনি কোরআনকে তারতিলের সাথে পাঠ করেন। তো তারতিল অনেকে বলেছেন এটা হলো তাহসিন, সৌন্দর্যের সাথে কোরআনের। আপনি দেখেন, আমরা আমাদের সামনে কেউ যদি অশুদ্ধ বলে, অশুদ্ধ বাংলা পড়ে, বাংলা উচ্চারণ করে, তো এটা আমাদের কাছে হাস্যকর শোনাবে, তাই না? এই ব্যক্তিকে আহ কিন্তু ভালো কোথাও আহ আপনার, আমরা জানি যারা ধরেন গ্রামে একদম অজপাড়া গায়ে হয়তো শুদ্ধ বাংলা ওভাবে খুব বেশি পারে না, তো তাকে কোন একটা প্রোগ্রামে, ঢাকা শহরের কোন একটা প্রোগ্রামে তাকে কখনো হোস্ট করা হবে না, এটাই স্বাভাবিক। তো এটা, ভাষার প্রত্যেকটা ভাষার আলাদা নিয়ম কানুন আছে, সৌন্দর্য আছে, প্রত্যেকটা ভাষার নির্দিষ্ট কিছু রুলস আছে। তো সেগুলো মেনটেন করে আমাদেরকে পড়তে হয়। আর কোরআন কারীম ভাষা যেহেতু আরবি, এবং আরবি ভাষাটা এই কোরআনের কারণে এর গুরুত্ব বেড়ে গিয়েছে। তো আমরা সেটাকে শুদ্ধ করে পড়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। আর অশুদ্ধ হলে এটা তো প্রথমত অসুন্দর, এটা কোনোভাবেই মানানসই হয় না। আর অর্থ বিকৃতি যদি হয়ে যায় তাহলে কোরআন উল্টো লানত করে, উল্টো কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। এজন্য বলা হয় রব্বা কর ইল্লিল কোরআন ও কোরআন আনু। বাংলাদেশে দেখবেন যে অনেকে কোরআন পড়ে কিন্তু শুদ্ধ হয়ে আছে কিনা এটা তার কোনো চিন্তা নাই, এটা নিয়ে তার কোনো কনসার্ন নাই। তো এক্ষেত্রে দেখবেন যে সে পড়ছে, অনেকে বাংলার যে উচ্চারণ আছে, বাংলা লেখা, বাংলার লেখা উচ্চারণ ওইটা দেখে অনেকে পড়ার ট্রাই করে, বলে যে হোক, আমি পারি না তাতে কি, আমি তো অন্তত একটু পড়তেছি, চেষ্টা করতেছি। তো এজন্য বলা হয় যে অনেক কোরআনের পাঠক আছে, যে কোরআনের পাঠক উল্টো কোরআন তাদেরকে লানত করে। তো এটা আসলে খুব বেশি কঠিন কিছু তো নয়। আপনি অবহেলাবশত আপনি শিখবেন না, না শিখে আপনি উল্টা আরো কোরআনকে কোরআনকে যাচ্ছে তাই ভাবে আপনি পড়ে যাবেন। তো কোরআন এটা জীবন্ত একটা কিতাব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার সরাসরি মুখের বার্তা, মুখের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কোরআন কারীমের প্রত্যেকটা আয়াত আগে আল্লাহ তাআলা নিজে বলেছেন, এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে।
তো এটা তো আসলে পৃথিবীর অন্য আর কোনো কিছুর মতন এটা কখনোই তুলনীয় নয়। আমরা অনেক কিছু পড়ে ফেলেছি জীবনে। আপনি যদি কাউকে, একটা ইউনিভার্সিটি পড়ুয়া অথবা যারা গ্রাজুয়েশন শেষ করেছেন, যদি বলেন যে জীবনে কি কি পড়ছো একটা লিস্ট দাও, দেখবেন যে অভাব নাই। যারা চাকরির জন্য পড়াশোনা করে জানেন যে খেটে রাত দিন একাকার করে পড়তে হয়, কত কিছু পড়তে হয়। একইভাবে আমাদের আহ যারা শিক্ষার্থী আছে, দেখবেন যে কত কিছু পড়েছে। যদি বলেন যে 10টা তুমি উপন্যাসের নাম বলো, সে 10টা না, 10টার জায়গায় 100টা বলতে পারবে, যারা একটু বেশি বই পোকা টাইপের আছে। তো অনেক কিছু আমরা জীবনে কত কিছু পড়ি। তা আপনি একটা কমন সেন্সে চিন্তা করেন যে আমরা যদি সেই কোরআন কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মহান কালামকে যদি আমরা না পড়তে পারি, তাহলে কি লাভ হলো? তাহলে কি সার্থকতা? মানে অথবা এটা আমাদের না পড়ার মধ্যে আসলে কি এখানে গৌরব এমন রয়েছে? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের উদাসীনতা থেকে হেফাজত করুন। তো দেখুন, আমরা মাদ এবার পড়বো ইনশাআল্লাহ। মাদ মানে হলো টেনে পড়া। এইটা একটু পড়তে হবে একজনকে, যে কোনো একজন যদি পড়েন, হ্যাঁ একটু হ্যান্ড রেজ করবেন, একজন ভাই পড়বেন, আমরা ইনশাআল্লাহ এটাকে একটু ব্যাখ্যা করে করে পড়ি। যে কোনো একজন ভাই একটু কুইকলি। মেহরাব হুসাইন ভাই, মেহরাব হোসেন ভাই, জি আনমিউট করে এটা একটু পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরবিতে মাদ অর্থ টেনে পড়া। আরবি টেনে পড়া। পাঠে একটি বিশেষ নিয়ম হলো কিছু ক্ষেত্রে টেনে টেনে পড়তে হয়। টানার পরিমাণ ভেদে এটি মোট 3 রকমের হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি এটার নাম হলো মাদ বা টেনে পড়া। তো আমরা কোথায় কতখানি টেনে পড়তে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আরবিতে টোটাল 3 রকম আমরা দেখতে পাই। আরবিতে টোটাল 3 রকম মাদ আমরা দেখবো। একটা হলো এক আলিফ। এক আলিফ মানে 1 সেকেন্ড, আপনারা সহজার্থে এটা এই সেকেন্ডের সাথে তুলনা করা হয়েছে। 3 আলিফ মানে তাহলে 3 সেকেন্ড। 4 আলিফ মানে 4 সেকেন্ড, আমি এটা আগেও বলেছি। তাহলে 2 গেল কোথায়? এখানে 2 আলিফ কোনো মাদ হয় না, বা 2 আলিফ কোনো টান নেই। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ মেহরাব ভাই, তারপরে? এক আলিফ মাদ 1 সেকেন্ড দীর্ঘ। 2 আলিফ মাদ 3 আলিফ মাদ 3 সেকেন্ড দীর্ঘ। 4 আলিফ মাদ 4 সেকেন্ড দীর্ঘ। জি মাশাআল্লাহ। তো মাদ আলহামদুলিল্লাহ আমরা দেখলাম। হ্যাঁ এরপরে মাদ। মাদ বা টেনে পড়া আরবি গঠন রীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। যে স্থানে যে পরিমাণ টানার চিহ্ন থাকবে সেখানে সে পরিমাণই টানতে হবে। কোনো ক্রমে কম বেশি করা যাবে না, তাহলে ভুল বলে গণ্য হবে। মোট 4টি জায়গায় একালিপ করে টেনে পড়ব: মাদের হরফ, মাদের হরকত, মাদ্দে লিন, মাদ্দে এওয়াজ। জি মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে টোটাল 4টি স্থানে একালিফ মাদ। আমরা এই যে দেখেন, আমরা দেখলাম না যে 3 রকম আমরা আলিফ, আরবিতে আমরা 3 রকম টান পাই। অর্থাৎ 3 রকম ভাবে আমাদেরকে টেনে টেনে পড়তে হয়, কোথাও 1 সেকেন্ড, কোথাও 3 সেকেন্ড, কোথাও 4 সেকেন্ড। তো 1 সেকেন্ড মাদ এটা 4টি স্থানে হয়। আমরা আজকে ইনশাআল্লাহ সেখানকার মধ্য থেকে মাত্র 2টি জায়গা দেখবো। মেবি 2টি নাকি, হ্যাঁ মাত্র 2টি জায়গা। খুবই সহজ। আমরা কিন্তু ক্লাসগুলো প্রতিদিন একটু একটু করে আসলে সাজিয়েছি। হ্যাঁ চিন্তার একদমই কোনো কারণ নাই। তো আমরা একালিফ মাদে আছি। ঠিক আছে, পড়ার আমরা যে সিকোয়েন্স গুলো আমরা যেভাবে এগোচ্ছি একটু ভালো করে মাথায় রাখবেন। আমরা মাদে চলে এসেছি। মাদ মানে হলো টেনে পড়া। আরবিতে টোটাল 3 রকম আমরা টান দেখি: 1 সেকেন্ড, 3 সেকেন্ড এবং 4 সেকেন্ড। এই 1 সেকেন্ড মাদকে 4 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 4টি স্থানে আমরা একালিফ করে টেনে পড়বো। কয়টি স্থানে সবাই একটু বলেন তো, কয়টি স্থানে একালিফ করে টেনে পড়বো? 4টি স্থানে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো 4টি স্থানের মধ্যে আমরা আজকে প্রথম 2টি প্রকার দেখবো ইনশাআল্লাহ। তো এই টানটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই মাদ এবং যদি গুন্নাটা বুঝে যান তাহলে তো কোরআন কারিমের সব নিয়মই বুঝে গেলেন। হ্যাঁ, তো এই জন্য খুব একটু মনোযোগ সহকারে দেখবেন, কোনো কিছু না বুঝলে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা একালিফ মাদ, আমরা যেটা দেখবো সেটা হলো মাদের হরফ। মাদের হরফ, এই পরিভাষাগুলো কঠিন মনে হতে পারে। যদি কঠিন মনে হয় আপনার বাংলার মতন করে মনে রাখতে পারেন। অন্তত এই সংজ্ঞাগুলো দেখেন এখানে কি আছে। আমরা সরাসরি উদাহরণে যাই, একটু আমার সাথে বলবেন যে কি কি আছে।
এটা আমরা বার উপরে কি দেখতে পাচ্ছি বলেন তো? বার উপরে যে এই যে সিম্বলটা, এটাকে কি বলা হয়? আমি একটু চ্যাট বক্স ওপেন করা আছে। বার উপরে জবর আছে। আদিব ভাই মাশাআল্লাহ, ডক্টর মারুফ ভাই বারাকাল্লাহ ফিক, বোন আছেন শরীফুল ভাই, আচ্ছা মাশাআল্লাহ। তাহলে এই বার উপরে জবর, আচ্ছা জবরের পরে আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো? জবরের পরে এই যে একটা দেখতে পাচ্ছি স্টিক, এটা কি? আলিফ। এবং এইটাতে আলিফের উপরে কিছু হয়েছে? আলিফের উপরে কিছু হয় নাই। তাহলে এটা হলো খালি আলিফ। জবরের পরে খালি আলিফ। আচ্ছা, এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি যে খালি আলিফ আসলে উচ্চারণে আসে না। আমরা যেমন সুকুন থাকলে, তাসদিদ থাকলে সরাসরি মিলিয়ে পড়েছি। শুধুমাত্র এটা ব্যতিক্রম, আপনারা এটা মাথায় রাখবেন। জবর, একটা জবর আছে, প্লাস আমাদের এরপরে যদি খালি আলিফ থাকে কি হবে আমরা পরে দেখছি। আমরা আগে দেখি যে কি কি এখানে এসেছে। এর পরের একটু লেটার হরফটা একটু দেখেন, বর্ণটা দেখেন। এখানে বাজের, এটা কিন্তু বা, এখানে এক নোক্তা আছে, বাজের বি, এরপরে ইয়া দুইজের ই। আচ্ছা, ইয়ার উপরে সুকুন আছে তাই না? ইয়ার উপরে কি আছে? সুকুন। আর এরপরে কি আছে দেখেন, বা পেশ বু, এখানে পেশ আছে। আর এরপরে ওয়াইয়ের উপরে কি আছে? ওয়াইয়ের উপরে কি আছে সবাই একটু বলেন? সুকুন আছে। তাহলে পেশের পরে ওয়াইয়ের উপর আমরা সুকুন পাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে বিষয়টা? আমরা যেটা দেখলাম যে জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া আমরা দেখতে পাচ্ছি, পেশের পরে সুকুন যুক্ত ওয়াও। একটা জিনিস আপনারা নোট করতে পারেন যদি খাতা কলম আপনারা নিয়ে আগে থেকে বসে থাকেন, আলিফের সাথে একটা জবরের সম্পর্ক আছে, হ্যাঁ, জেরের সাথে ইয়ার সম্পর্ক আছে, আর পেশের সাথে ওয়াইয়ের একটা সম্পর্ক আছে। কিভাবে আছে আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন, এটা আরবিতে এটা বিশেষই যে আরবির সাথে এই জবরের সাথে আলিফের মুনাসাবাত আছে, আবার এই ইয়ার সাথে কিসের আছে? জেরের আছে, জের। আর পেশের সাথে আছে ওয়াইয়ের। আচ্ছা, এ পর্যন্ত বুঝে থাকলে আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা পড়াটা বুঝে গেছেন। এখন মাদের হরফ, আমরা আরবি 29টা হরফ দেখেছি না? আরবি 29টা হরফ আমরা পড়েছি, যে আলিফ বা তা থা জিম হা খ দাল দাল, এগুলো হরফ, এগুলোকে হরফ বলা হয়। হরফ মানে হলো বর্ণ, লেটার। এখন মাদের হরফ মানে কি? মাদের হরফ মানে হলো যেই হরফগুলোকে, যে লেটার গুলোকে আমরা টেনে টেনে পড়বো। আশা করি বুঝতে পেরেছেন। মাদের হরফ মানে হলো টেনে পড়ার হরফ। এখন এই মাদের হরফ টোটাল 3টি। সবাই একটু পড়েন তো আমার সাথে, মাদের হরফ 3টি। মাদের হরফ 3টি। আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। এখন এই 3টি হরফ থাকলে কি আমরা টেনে টেনে পড়বো? বিষয়টা এরকম না। যদি এই 3টি হরফ বিশেষভাবে আসে, অর্থাৎ তার যে এই যে মামাতো ভাই খালাতো ভাই আছে, যে জবরের পরে জবরের সাথে যদি খালি আলিফ আসে, তাহলে আমরা এখানে এক আলিফ টেনে পড়বো। একইভাবে জেরের সাথে মিল আছে, ইয়ার একটা সম্পর্ক আছে। তো জেরের পরে যদি সুকুন যুক্ত ইয়া, একটু মাথায় রাখতে হবে, সুকুন যুক্ত। সুকুন মানে কিন্তু মিলিয়ে পড়বো, সুকুন মানে হলো পরের হরফের সাথে আমরা মিলিয়ে পড়বো। এই যে যেহেতু সুকুন আছে, পূর্বের হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। তো এই জন্য জেরের পরে যদি সুকুন যুক্ত ইয়া থাকে, তাহলে আমি এক আলিফ টেনে পড়বো। পেশের পরে সুকুন যুক্ত ওয়াও। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই পরের দুটোতে সুকুন আছে কিন্তু আলিফে কেন সুকুন নাই? তো এই আলিফে আসলে সুকুন থাকবে না জবরের পরে যদি খালি আলিফ থাকে। আর যদি এখানে সুকুন থাকতো, তাহলে এখানে আমরা ধাক্কা দিয়ে পড়তাম, যেমন ফা হামজা জবর হয়ে যায় ফা। আমরা এইভাবে কিন্তু আগে পড়েছি, ফা। তাহলে বলেন তো এটুকু বোঝা গিয়েছে কিনা? আমার সাথে এটুকু সবাই পড়েন। জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ওয়াও যদি থাকে, তাহলে আমরা এক এক সেকেন্ড করে লং করে পড়বো। আশা করি বুঝতে পেরেছেন। মিলিয়ে পড়া না বলে যদি বলি যুক্ত করে পড়া, তাহলে হয় না? হ্যাঁ, কোনো সমস্যা নেই, যুক্ত করে আপনি যেভাবে মনে করেন। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম?
আমরা দেখলাম যে আমরা মাদের মধ্যে ঢুকে গিয়েছি। মাদ আরবিতে 3 রকম: এক আলিফ, 3 আলিফ, 4 আলিফ। তো আমরা এক আলিফ মাদ আগে পড়বো, এরপরে 3 আলিফ পড়বো, এরপরে 4 আলিফ পড়বো। তো এক আলিফ মাদ টোটাল 4 প্রকার। এর মধ্যে আমরা প্রথমেই মাদের হরফ দেখছি। অর্থাৎ যদি মাদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া, জবরের পরে যদি খালি আলিফ আসে, জেরের পরে যদি সুকুনযুক্ত ইয়া হয়, পেশের পরে যদি সুকুনযুক্ত ওয়াও হয়, তাহলে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। এটুকু সবাই বুঝতে পেরেছেন? আলিফে সুকুন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হবে কিনা, কারণ খালি আলিফ এবং সুকুন থাকার মধ্যে দুটোর পার্থক্য তাহলে কিভাবে হবে? আমরা পার্থক্য করব কিভাবে? পার্থক্যটা হলো, যদি খালি আলিফ থাকে এক আলিফ টেনে পড়বো, আর যদি আহ যদি হামজার উপরে সুকুন থাকে তাহলে আমরা ধাক্কা দিয়ে পড়বো। বাস, ধাক্কা দিয়ে পড়লেই আমরা বুঝতে পারবো, এটাই নিয়ম ভাষার, যেভাবে নিয়ম সাজানো। ধাক্কা দিয়ে পড়লে বুঝতে পারবো এখানে সুকুন রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। আবারও একটু ভালো করে আমার সাথে ধরেন। জবরের পরে খালি আলিফ, জেরের পরে, জের মানে আমরা চিন্তা করব যে এখানে ইয়ার একটা সম্পর্ক আছে। জেরের পরে সুকুন যুক্ত ইয়া, এটা মাথায় রাখতে হবে, সুকুন যুক্ত ইয়া। পেশের পরে সুকুন যুক্ত ওয়াও যদি থাকে তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো। এক আলিফ এখন কিভাবে টানবো? চলেন শুরু করি। বা, আলিফ জবর বা, বা, ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, বা, বি, বু। দেখেন, তা এসে কাকে ধরবে? আলিফকে ধরবে। তা, আলিফ জবর, এটাকে আলিফ বলবো। কেন আলিফ বলবো বলেন তো? এটা যদি কেউ বলতে পারেন তাহলে বুঝবো আপনারা একদম পারফেক্টলি। আমি চ্যাট বক্স খুলে দিলাম। এটাকে কেন আলিফ বলছি? আমরা বলছি তা আলিফ জবর তা, এক আলিফ টেনে পড়ছি। আলিফ বলছি কারণ এটা খালি। মাশাআল্লাহ, রুহুল আমিন ভাই, মাকসুদ ভাই, মাশাআল্লাহ, আদিব ভাই, ইসমাইল ভাই, হাবিবুর রহমান ভাই, ডক্টর মারুফ আহমেদ ভাই, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। এই তো আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু বুঝে গেছি। তাহলে তা আলিফ জবর তা, এক আলিফ। তা ইয়াজির তি, তা ওয়াও পেশ তু, তা তি তু। আচ্ছা, আমরা যে হরকত পড়েছিলাম, হরকতে কিন্তু কোনো রকম টান নাই। যেমন তাতি তু, সাথি সু, জাজি জু। কিন্তু এখানে কিন্তু পুরো চেঞ্জ। এখানে আমরা 1 সেকেন্ড করে লং করে পড়ছি। কেন পড়ছি? কারণ এখানে মাদের হরফ হয়েছে, অর্থাৎ টেনে টেনে পড়ার হরফ আমরা দেখতে পাচ্ছি। জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ওয়াও। যদি এরকম হয় তাহলে আমরা 1 সেকেন্ড করে লং করে পড়বো। তাহলে এখন কিন্তু আমরা বানান ছাড়াই পড়তে পারি। এটা দরকার আছে বানান করা কষ্ট করে? একটু বানান ছাড়াই পড়ছি, ভালো করে দেখেন, এরপর আমি ভাইদের থেকে শুনবো। সাফিসু, জাজিজু, হাহিহু, খখিখু, তাদিদু। জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ওয়াও। আচ্ছা, রা, দি, জু, র, রি, রু, জা, জি, সু, সা, সি, সু, শা, শি, শু। আশা করি বুঝতে পেরেছেন। শিন, আলিফ জবর খালি আলিফ, 1 সেকেন্ড লং করে পড়ছি। শিন, ইয়াজের, আমরা সুকুন আছে উপরে, 1 সেকেন্ড লং করে পড়বো। শিন, ওয়াও পেশ শু, 1 সেকেন্ড লং করে পড়ছি। শা, শি, শু। আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু ভাইদের থেকে শুনি, এরপর থেকে সৎ থেকে একটু টেনে টেনে পড়বেন ইনশাআল্লাহ। কে আছেন? ওয়াইস কুনি ভাই, ওয়াইস কুনি ভাই আনমিউট করে পড়বেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওয়াইস কুনি ভাই, বুঝতে পেরেছেন আশা করি। আমরা জি কি ভাই, দেখছিলাম? আলহামদুলিল্লাহ। যে জি আহ, যদি আমরা 1 সেকেন্ড করে আমরা মাদের হরফ 1 সেকেন্ড করে লং করে পড়বো। মাদের হরফ কাকে বলা হয় এটা একটু যদি পরিচয়টা দেন, সবাই, সব ভাই বোনদের জন্য সুবিধা হবে। জি, মাদের হরফ মানে যেটা টেনে টেনে পড়তে হয়। আর হ্যাঁ, এখানে এক আলিফ মদ রয়েছে। এখানে যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে, জেরের বাম পাশে সুকুন আলা ইয়া এবং পেশের বাম পাশে সুকুন আলা ওয়াও থাকলে এখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। যেমন মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, যেমন আপনি স, এখান থেকে সৎ সি, থেকে পড়বেন। হ্যাঁ, সু, স, সি, সু, ত,
তো, তি, তু, আই, ই, উ। হ্যাঁ, আপনি এই দিক থেকে পড়েন, এই সদের পরে দ দিয়ে আসবেন, এরপরে ততে জতে। হ্যাঁ, ওকে। গ, গি, গু, ঘ। গা, ঘ কে কিভাবে পড়বো? ঘ, ঘইনকে কণ্ঠের শেষ ভাগ থেকে একটা গড়গড়ানি ভাব আসবে। হ্যাঁ, গ, গি, গু, তা, হ্যাঁ, এটাকে তি, একটু ঘ, ঘি, ঘু, যেটা হয়েছে গ, আপনি বাংলার গ পড়েছেন, গ, ঘি, ঘু, কিন্তু এটাকে আমরা যদি কণ্ঠের শেষ থেকে উচ্চারণ করি, গড়গড়া, গড়গড়া তো বুঝি, কুলি যে আমরা করি, ঘ, ঘি, ঘু, খ, গ, খি, খু। ইয়া, তা, তি, তু, জ, জ, জি, জু, আই, ই, না, উ, হলো না। এইটা কি পড়েছেন ওয়াইস ভাই? এই যে এটা, এই লেটারটার নাম কি? তো। ত। হ্যাঁ, ভালো করে ত। আপনি কিন্তু তা পড়েছেন, এটা চরম ভুল করেছেন আপনি। তাহলে প্রতিদিন আপনাকে মিনিমাম 10 বার করে যদি 29টা হরফ পড়েন, আমাদের বেস দাঁড়িয়ে আছে হরফের উপরে। তো হরফে যদি আমাদের কনফিউশন থাকে, তাহলে এই যে এরকম জায়গাগুলোতে আমরা ভুল করব। তাহলে ত জবর ত, ত ইয়াজের তুই, ত ওয়াও পেশ তু, ত, তুই, তু। আবার ত, তি, তু। হ্যাঁ, ত, কে একটু মুখের ভেতরে, ত এবং তার মধ্যে পার্থক্য আছে। ত, তুই, তুই পড়ছি তু, আমরা, সরাসরি তি পড়ছি না। হ্যাঁ, তুই, শ্রী, তু। রি, এই জায়গাগুলোতে আমরা কিছুটা করে একটু ব্যতিক্রম হচ্ছে। হ্যাঁ, জি। তারপরে আহ, আ, আই, ই, উ। আইনের উচ্চারণ হচ্ছে না। আইন এবং দুটোর মাঝে পার্থক্য আছে। আপনার কি পার্থক্যটা স্পষ্ট? আপনি বুঝতে পারেন যে আমার পার্থক্য হচ্ছে কিনা? জি, এটা একটু বলে দিন আর কি। আইনের মাখরাজ কোথায়? আইন কিভাবে উচ্চারণ হয়? একটু হরফটা আপনি উচ্চারণ করেন। আইন। হ্যাঁ, কণ্ঠের মাঝখান থেকে আরেকটু ভালো করে, আরো স্ট্রংলি। পার্থক্য আপনাকে আমি আইন। বলছি যে পার্থক্য স্পষ্ট করতে হবে। যদি আর এই দুটো যদি একই হয়ে যায়, তাহলে তো হলো না। দুটো কি এক? হামজা এবং আ, আইন এবং হামজা। একটা হলো আইন। আ ই উ, একটা ই উ, একটা আ আ, ই, ই উ, আর একটা হলো আ ই উ। তাহলে আইনকে আরো কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে দিয়ে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, তারপরে গইন। হ্যাঁ, পড়েন। এটা পড়েন, এটা হয়নি তো। ও হ্যাঁ, আচ্ছা, সরি। আই, ই, উ, আ ই উ, এটা আপনি মার্ক করে আ, রাখবেন, এই ই, হরফটা হচ্ছে না। উ। আপনি, না, আপনি কি, আপনার কাছে কি মনে হয় এটা হামজার মতো শোনাচ্ছে না? বলেন। আ ই উ, হামজার মতো শোনাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, একটু ভালো করে খেয়াল করবেন। হরফের মাখরাজ অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় মনে করি যে না, এটা আহামরি কেমন, কি আর এমন, আমি একরকম করে উচ্চারণ করলেই হলো না। আমরা শুরু, আপনি কি শুরু থেকে ছিলেন ওয়াইসকন্যা ভাই? জি, চেষ্টা করছি, দু একটা ক্লাস হয়তো মিস হয়েছে আর কি। শুরুর মাখরাজ আমরা যখন আলিফ বা তাসা গুলো পড়েছিলাম, তখন যদি আপনি থেকে থাকেন, তো হামজা এবং আইন দুটোর মাখরাজ আলাদা। তো কে কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ হয়। আমার কাছে, আমি যদি একটু বলি, আমি আসলে জানি না অডিওতে কেমন শোনা, আমার একটা আলাদা ভিডিও আছে, ওটা একটু দেখে নেবেন। একটা হলো ই উ, অর্থাৎ আলিফ, হামজা। আর আইন, এই যে আইন উচ্চারণ করছি, যেমন ই উ, আ ই উ, দুটো কি এক শোনায় নাকি পার্থক্য আছে? জি, পার্থক্য আছে। হ্যাঁ, এই পার্থক্যটা আপনাকে একদমই স্পষ্ট করে তুলে ধরতে হবে ইনশাআল্লাহ। এটা আপনার আইনটা হচ্ছে না, এটা মার্ক করে রাখবেন এবং এটা প্রতিদিন একটু করে পড়বেন। হ্যাঁ, গইন, তারপর গইন। গ, গি, গু। হ্যাঁ, আমি বলেছি গইনটা কণ্ঠের যে শেষ থেকে গড়গড়ানি ভাব বুঝি আমরা, যখন সকালে উঠে কুলকুচি করি, তখন আমরা এরকম করি অনেক সময়। এই যে আমরা কণ্ঠের শেষ থেকে, আমি সরি এরকম উচ্চারণ হয়তো শুনতে খারাপ শোনায়, তো কণ্ঠের শেষ থেকে আমাদের একটা এবং গইন দুটোর মাখরাজ এক। আপনি যেটা পড়ছেন শুধু গ পড়ছেন, বাংলার গ, গি, গু হচ্ছে,
কিন্তু কণ্ঠের শেষ থেকে একটু গড়গড়ানি ভাবের সাথে গ রি গু খ হি হু। আরেকবার। গি গু গ গি গু। না, হচ্ছে না। এটা যেটা হচ্ছে শুধু বাংলার গ হচ্ছে। তা আপনি একটু কাইন্ডলি ওয়াইসকর্ণী ভাই, আপনার প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে আপনি হরফের উচ্চারণগুলো আরো ভালো করে দেখবেন। আপনি যেটা হচ্ছে না, আপনি তার আগে ভালো করে শুনবেন। আপনি যেটা পড়ছেন আপনার নিজের কাছেই আপনি ভুলগুলো ধরতে পারছেন না যে আমার আসলে হচ্ছে না। তো এই না হওয়াটা আগে বুঝতে হবে, এরপর আপনাকে ওভাবে ট্রাই করতে হবে। শরীফুল ইসলাম ভাই এখান থেকে পড়বেন। হ্যাঁ, শরীফুল ইসলাম ভাই একটু দ্রুত। আমরা, হ্যাঁ, আইন জি, থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আইন থেকে পড়বো জি। হ্যাঁ হ্যাঁ, আইন থেকে, জি। আ ই উ হ্যাঁ, গ আমাদের ওয়াইস কর্ণী উ ভাই, আপনি এই যে উচ্চারণটা খেয়াল করেন। শরীফুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ পারফেক্ট হচ্ছে। হ্যাঁ, তারপরে। গ গি গু হ্যাঁ, ফা দেখেন সবাই একটু ফি খেয়াল করেন। আমাদের শরীফ ভাই যিনি উচ্চারণ করছেন, উনি কিন্তু গ গি গু চাইলে পারতেন, বাংলার যে গ গি গু, কিন্তু উনি যেভাবে উচ্চারণ করছেন ঘ কণ্ঠের একদম শেষ ভাগ থেকে ঘ রি গু খ খি খু, এটা হলো এক্সাক্ট মাখরাজ। আচ্ছা, এরপরে হ্যাঁ, ফা। ফা ফি ফু ক হ্যাঁ, ই উ মাশাআল্লাহ, ফা কফকে ঠিক এভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। আমরা অনেকের হয়তো বা পারফেক্ট হবে না, এটাই স্বাভাবিক। না হলেও চিন্তার কিছু নেই, আমরা ট্রাই করব। প্রতিদিন যদি আপনি আরবি 29টা হরফ পড়েন পড়েন পড়েন, একদিন হবে না, 10 দিন হবে না, কিন্তু ঠিকই কিন্তু একটা সময় গিয়ে হবে। তো ইনশাল্লাহ আমরা যারা হয়তো বা ধরতে পারছি না, মনে হচ্ছে যে না আমার তো হচ্ছে না, এক্সাক্ট মাখরাজ আমার সঠিক জায়গা থেকে পাচ্ছি না, তো চিন্তার কিছু নেই, হাল ছাড়বেন না অবশ্যই। আপনাকে আমাদের যে একটা ভিডিও আছে 20 মিনিটের মতন, ওইটা একটু ভিডিওটা দেখবেন। দেখে দেখে একটু ট্রাই করেন। বিশেষ করে আপনার এই হরফগুলো একটু ব্যতিক্রম হরফই আছে কয়েকটা, খুব তো বেশি না। আমরা কিন্তু প্রথমে বলে দিয়েছি, যেমন সাল দা, এই সদ দদ ত জ আইন গইন। এই যে আইনের মাখরাজটা এই যে হামজার সাথে অনেকে মিলিয়ে ফেলেন। অনেকে এরকম ভাই বোন আছেন আমি জানি। এই কফের উচ্চারণটা ইম্পর্টেন্ট। এরকম 5টা 7টা খুব অল্প কিছু হরফ আছে। তো এটাকে যদি প্রতিদিন পড়া যায়, তাহলে কিন্তু খুব অনায়াসে আমরা ই করতে পারি। হ্যাঁ, এখান থেকে, জি। কা কি কু লা লি লু মা মি মু না মাশাআল্লাহ। আচ্ছা, নি আরেকজন ভাই থেকে একটু আমি শুনতে চাই। শরীফ ভাই, বারাকাল্লাহ ফিক, মাশাআল্লাহ। মাসুদ খান ভাই, এরপরে তুহিন হাসান ভাই থেকে শুনবো। হ্যাঁ, মাসুদ ভাই, জি জি আপনি একটু আসসালামু আইনের আলাইকুম উচ্চারণটা একটু করেন তো, আইনের উচ্চারণটা। আ উই উ আচ্ছা, মাশাআল্লাহ হচ্ছে, হ্যাঁ। অ ই উ হ্যাঁ, সুন্দর। আচ্ছা, এখান থেকে মা থেকে পা পড়বেন, মা। পি উ জি মা হ্যাঁ, মা মা থেকে। মি মু না নি নু ওয়া উই উ হা হি হু ইয়া হ্যাঁ, ই ইউ মাশাআল্লাহ, খুবই চমৎকার। তাহলে ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়াজের ই, এটা কিন্তু সেমই থাকছে। ইয়া ইয়া পেশ ইউ, ইউ। আমরা আগেও পড়েছি ইয়া পেশ ইউ হয়, শুধু 1 সেকেন্ড লং করব। তাহলে ইয়া ভাই আমার ওই যে ই ওয়ার উচ্চারণটা ইউ। হ্যাঁ, মাসুদ ভাই ওয়ার ঠিক আছে, মাশাআল্লাহ। ওয়ার উচ্চারণ একটু মানে কনফিউশন আছে মানে ঠিকভাবে হচ্ছে কিনা কোনটা ওয়াই এর উচ্চারণ? ওয়াও। হ্যাঁ যেমন ওয়া ওয়া ই ই, ওয়া উই বু হ্যাঁ, ওয়া এই যে উই। বা আর আপনি, ওয়ার মাঝামাঝি উচ্চারণটা না, হ্যাঁ, বা এবং ওয়াই এর মাঝামাঝি আপনি বি হবে না, উই হবে না, ওয়া উই ভু। আপনি উচ্চারণ যেটা করেছেন মোটামুটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে সময় দিনী জি ভাই বোন, আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম যদি জবরের পরে খালি আলিফ থাকে, জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ওয়াও, তাহলে কি বলে? মাদের হরফ বলে। তাহলে মাদের হরফের পরিচয় যদি জিজ্ঞেস করা হয় কি বলবেন? সবাই একটু লিখে জানান তো খুব দ্রুত। আমরা আজকে একটা সূরা পড়তে হবে। আমরা একটা চ্যাপ্টার দেখেছি। জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ওয়া হয়, তাহলে মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন থেকে এই যে এখান থেকে আরেকজন ভাই পড়বেন। আমরা ঢুকে গিয়ে, আচ্ছা, তুহিন ভাই,
তুহিন ভাই, জি। ওয়াবি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, তাহলে দেখেন আমরা কলা আমরা ইতিপূর্বে এখানে কি কি পাচ্ছি দেখেন, এই 3 লাইনের যে এক্সারসাইজ, এখানে আমরা হরকত থাকবে, কোথাও তানভিন রয়েছে, কোথাও তাসদিদ আছে, কোথাও কিন্তু সুকুন আছে। আমরা পেছনের যতগুলো নিয়ম পড়ে এসেছি 5টা নিয়ম সহ আমরা একালিফ মাদের এই মাদের হরফ পাবো। সুতরাং এই হরফগুলো একটু ভালো করে খেয়াল করে পড়েন। হ্যাঁ, কলা করবো আহ, আমি আরেকজন, আচ্ছা ভাই এখানে, হ্যাঁ তুহিন ভাই, আমি আরেকটু আপনাকে ই করছি, আরেকজন ই ছিল, একটু কুইকলি, আমাদের হাতে সময় কম। হ্যাঁ, জি তুহিন ভাই, তুহিন ভাই জি, আনমিউট করে বলবেন ইনশাল্লাহ। কলা আবার, কলা আচ্ছা লাতে কয় আলিফ টান হবে? লার উপরে, লাতে টান হবে না। হ্যাঁ আপনি একটু টানের টোন আসছে, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, কলা লা, ক, লা, আপনি যে, কলা হ্যাঁ কলা একটু বলেন তো, লালিলু। লালিলু হ্যাঁ, তাহলে কলা, কলা। কলা কলা সবার জন্য আমরা বলছি, অনেকের এই প্রবলেমটা হবে, যেটা হবে যে কোথাও টান আছে, এখানে আমরা একালিফ টানছি, টানার পরে যেখানে টান নাই ওখানেও টান হয়ে যায়। এটা কোনোভাবেই করা যাবে না। আপনি ক বলে থেমে যান, ক, লা, তারপর আপনি মিলিয়ে পড়েন। কলা কিন্তু এই অভ্যাসটা যদি থাকে তাহলে আসলে কঠিন এটাকে ছাড়ানো। আচ্ছা, এরপরে কানা কাতে কয় আলিফ টান? আমরা আরেকটু লং করি। রাতে তো টান হ্যাঁ, একালিফ টান। একালিফ, হ্যাঁ, কানা কানা কানা, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ তারপরে, কানা হ্যাঁ, ইজা উম একটু বানান ইজা করে পড়তে হবে, বানান করে পড়েন। হামজাদের ই জাল আলিফ জবর জা ইজা জাল জবর জা এখানে কোথায়, হামজাদের ই জাল এখানে আলিফে এক টান আছে আলিফের যে জাল হ্যাঁ সেটা, হামজাদের ই জাল আলিফ জবর জা ইজা ইজা হামজাজের কি হয়? হামজাজের কি হয়? ই ই ই হামজাদের হবে, ই ই, ইদা, হ্যাঁ। ইজা তারপরে খ হামজাতে টান হচ্ছে, আপনি কি এটা বুঝতে পারছেন? হামজাতে টান হচ্ছে, আপনি পড়ছেন ইদা, ই, যখনই পড়ছেন ই, দেখেন টান কোথায়, টান হওয়া না হওয়া, এইটার ডিফারেন্সটা ভালো করে বুঝতে হবে। আ ই উ, আ ই উ, আ ই উ, এখানে বিন্দুমাত্র টান নাই। বাবি বু, বাবি বু। এখন আ ই, আপনি যখন পড়ছেন মিলিয়ে তখন ই দা, তো ই, এই যে ই, আমরা যে এখানে টান হয়ে গেছে, আমরা টান ছাড়া যদি পড়তে চাই হামজাজের ই, জাল আলিফ জবর দা, ইদা, ইদা, কলা, কানা, ইদা। তুহিন আলিফ ভাই আপনি, তুহিন হাসান ভাই আপনি 3টা হরফ আবারও পড়বেন, আপনি এটা একটু আরেকটা পড়েন। হ্যাঁ, সবার জন্য বলছি, আমরা প্রত্যেকের থেকে অত শোনা সম্ভব না, কিন্তু অন্তত এটা দেখে দেখে একটু শুদ্ধ করে নেন। এটা কোনোভাবেই করা যাবে না যেখানে টান নাই সেখানে আপনি টেনে ফেলবেন, এবং এই সেন্সটা আপনার ক্রিয়েট করতে হবে। এই সেন্সটা অনেক জরুরি যে আপনার যাতে যেখানে টান নাই অপাত্রে যাতে না টেনে ফেলেন। হ্যাঁ, এটা আরেকবার পড়বেন। কলা দ্রুত, কলা কানা কানা কাহানা কেন শুধু কাহানা, এখানে কর একটু ধাক্কা চলে আসছে, এটা কি বুঝতে পারছেন যে আপনার এই কর মতন ধাক্কা হ্যাঁ এখানে হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটা করা শুধু যাবে না। কানা, বাংলার কানা কাকিকু। কানা হ্যাঁ, কাকিকু ইজা ইজা ইদা, ইজা হ্যাঁ ইজা আপনার এটা একটু, হ্যাঁ ইজা মাশাআল্লাহ হয়েছে, আপনার এটা একটু প্র্যাকটিস করতে হবে যাতে এই অযথা একটা জায়গায় টেনে না ফেলেন। শরীফ, আচ্ছা শরীফুল ইসলাম ভাই পড়েছেন মেবি, মোহাম্মদ মুর্শেদ ভাই আপনি এখান থেকে পড়বেন। একটু দ্রুত, সবাইকে একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, বানান খফা, করে করে পড়ুন, একটু বানান করবেন। খ আলিফ জবর, খ আলিফ জবর খ, ফা হ্যাঁ জবর ফান,
ফা জবর কি হয়? খফা ফা জবর কি হয়? খ জবর ফা 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 জবর ফা। হ্যাঁ, ফাফিফু। খফা পড়েন তো, ফাফিফু। ফাফিফু আরো ফাফিফু দ্রুত, আরো দ্রুত। টান ফাফিফু ছাড়া দ্রুত পড়তে হয় মানে কি? আমরা যদি দ্রুতই না করি, আপনি পড়ছেন ফাফিফু, আরো দ্রুত পড়তে হবে। ফাফিফু। ফাফিফু হ্যাঁ, ফাফিফু তাহলে খফা, খফা খফা। খফা হ্যাঁ, খফা। তারপরে খফু তাবা তাবা, বা। দিনুন হ্যাঁ, দিনুন। তাবা দিনুন হ্যাঁ, সিয়ামুন সুয়ামুন। আন্নাসা একটু একটু বানান করবেন এটা, সিয়ামুন সুয়ামুন। হ্যাঁ, একজন 3টা করে ওয়ার্ড পড়লেই হবে। যে এরপরে নূর মোহাম্মদ ভাই পড়বেন। আমি চাচ্ছি আপনাদের থেকে শোনা, আমি তো চাইলে পড়তেই পারি, কিন্তু এই যে কিছু কিছু ভাইদের প্রবলেম থাকে, অনেকে নিয়ম জানেন কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারেন না। হ্যাঁ, একটু দ্রুত। নূর মোহাম্মদ ভাই আছেন? জি ভাই, কোথা থেকে? হ্যাঁ, এখান থেকে। সুয়ামুন। হ্যাঁ জি বলুন। সিয়ামুন সিয়ামুন সুই, আন্না সজ্জের সুই, সা সজ্জের সুই। ফজ্জের সি সুই, সি না, সুই। ফজ্জের সি সু। ইয়া জবর ইয়া আলিফ জবর ইয়া। সজ্জের সুই হয় সম্মানিত ভাই। সুই, একটা হলো সুই আর একটা হলো সি, দুটোর মাঝে পার্থক্য আছে। সুই, সি। সুই, রি, দুই, এই হরফগুলো কিছুটা আপনার সরাসরি যে দুই, জি, ঠিক এরকম না। রি, মুখ আগে আপনার কিছুটা চিকন অবস্থা থেকে তারপর মুখটা হয়ে যাবে। তাহলে এটা হলো সুইয়ামুন। হামজা নুন জবর আন, আমি বানান করছি একটু দ্রুত, আমাদের হাতে সময় কম। হামজা নুন জবর আন, এখানে কি হবে সবাই বলেন তো একটু, আমি চ্যাট বক্সে দেখছি। হামজা নুন জবর আন, এখানে গুন্না করে পড়তে হবে, কারণ ওয়াজিব গুন্না। নুন এবং মিমের উপরে যদি তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না। আমাদেরকে গুন্না করে পড়তে হবে। আন নাসা, নুন আলিফ জবর না, এক আলিফ সিন জবর সা। আন নাসা। এরপরে সিন জবর সা, লাম আলিফ জবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালামুন, সালামুন। সদ জবর স, লাম আলিফ জবর লা, সলা, স। অনেকে আছে স পড়বে শুধু, এটা স, স, সুই, সু। তাহলে সদ আলিফ জবর স, সদ আলিফ জবর স, লাম আলিফ জবর লা, সলা, তা দুই পেশ তুন, সলাতুন। হামজা সিনজের ইস, লাম আলিফ জবর লা, ইসলা, মিম দুই পেশ মুন, ইসলামুন। সিন আলিফ জবর সা, এখানে এক আলিফ মাদের হরফ। জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ওয়াও। তাহলে আমরা 1 সেকেন্ড লং করে পড়বো, এটাকে মাদের হরফ বলা হয়, অর্থাৎ যে হরফগুলো টেনে টেনে পড়বো, এরকম হরফ 3টা, আলিফ ওয়াও ইয়া। তাহলে হা, হায়ের পরে হা, ওয়াও পেশ হু, মাদের হরফ এক আলিফ। নুন জবর না, সা, হু, না, নুনে টান নাই, না। তাহলে সা, হু, না, সা, হু, না। আবাবিলা, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়াজের বি, মাদের হরফ এক আলিফ। আবাবিলা। আউযু, আমরা সবাই জানি হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, এক আলিফ মাদের হরফ, দাল পেশ যু, আউযু। এরপরে আর রহিমি, আর রহিমু, হামজা র জবর আর। এখানে দেখেন আপনাদের অনেকের যে প্রশ্নটা আসবে সেটা হলো যে এই লামের উপরে তো কিছু নাই, লামের উপরে কিছু নাই, এই জন্য আমাদের চিন্তাও নাই। হামজা আছে, এরপরে লাম আছে, লামটা ফাঁকা, এরপরে র আছে। তাহলে রর উপরে তাসদিদ বিধায় আমরা সরাসরি কাকে ধরবো? আলিফ এসে রকে ধরবো। আর, র, র জবর র, আর র। হা ইয়াজের হি, মাদের হরফ এক আলিফ, মিম পেশ মু,
আর রহিমু, আর রহিমু। আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত দিনী ভাই বোন। আমরা তাহলে কি পড়লাম? সবাই একটু মনোযোগী হই। আমরা পেলাম যে যে মাদের হরফ রয়েছে এটি টোটাল 3টি। তো 3টি কি কি? আমি একটু চ্যাট বক্সটা ওপেন করছি। 3টি কি কি আমরা পেলাম সবাই একটু বলেন তো। যদি জবরের পরে খালি আলিফ থাকে, জেরের পরে, একটু বলবেন তো ইনশাআল্লাহ। হুম, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হচ্ছে অনেকেরই হচ্ছে মাশাআল্লাহ। যে আল মহসিন ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ও, এটা আমরা মুখস্থ করে ফেলবো। এক্ষেত্রে আমরা 1 সেকেন্ড করে লং করে পড়বো। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটার জন্য আপনাকে এই যে 29টি হরফের সাথে আমরা বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত 1 সেকেন্ড করে লং করে আমরা পড়বো। পড়ার পরে আপনি যখন এখানে এক্সারসাইজে আসবেন তখন আপনার কাছে সহজ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে হরকতটাকে দ্রুত পড়বেন। আর 1 সেকেন্ড যুক্ত যেখানে আমার এক মাদের হরফ হয়েছে সেখানে আপনাকে শর্ট করে আপনি লং করে পড়বেন। এক আলিফ টেনে পড়বেন আর হরকত হলে শর্ট করে পড়বেন। এটা খুব গুরুত্বের সাথে মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এক আলিফ মাদের আরেকটা প্রকার দেখব, এটা অনেক ইজি। আমরা আহ জবরজের পেশ দেখেছি না? এই যে জবরজের পেশ, এগুলো তো জবরজের পেশে দেখেন এটা বাঁকা বাঁকা বাঁকা, এটাকে দ্রুত পড়তে হয়। কিন্তু আমরা এবারে মাদের হরকত দেখব, অর্থাৎ আমরা আগে শুধু হরকত দেখেছি, শুধু হরকত, তাই না? শুধু হরকত কাকে বলে? জবরজের পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। আর এখন যেটা দেখবো মাদের হরকত, মাদ মানে টেনে পড়া, আর হরকত মানে তো হরকত। তাহলে মাদের হরকত মানে কি দাঁড়াবে? একজন ভাই বলেন তো, শরীফুল ভাই বলেন তো। জি, মাদের হরকত মানে কি দাঁড়াচ্ছে তাহলে? মাদের হরকত মানে যে হরকতের উপরে যে টেনে পড়তে হরকতের হয়, মানে যে হরকতকে আমরা একালিফ টেনে পড়বো। ঠিক আছে, মাদের হরকত মানে একালিফ, মানে হরকতকে লং করে পড়বো। তো এর আগে তো শুধু হরকত দেখছি আমরা, সাধারণ হরকত, জবরজের পেশ। আর এখন যেটা দেখবো আমরা, দেখেন খাড়া জবর। দেখেন এটার চেহারাটা যদি একটু দেখেন, উপরে খাড়া জবর, এই যে এরকম, আগেটা ছিল বাঁকা আর এটা হয়েছে খাড়া। আবার দেখেন খাড়া জের, এখানে সোজা খাড়া জের, আগে ছিল বাঁকা। শুধু হরকতটা জবরজের পেশটা সাধারণ বাঁকা। আর এখানে খাড়া জবর, উপরে এরকম থাকবে, নিচে খাড়া জের থাকবে, আর উল্টা পেশ। আগে ছিল এরকম, তাই না? এখন উল্টা পেশ। যদি এরকম হয় তাহলে আমাদেরকে 1 সেকেন্ড করে লং করে পড়তে হবে। এটা খুব ইজি, চিন্তার কিছু নাই, আলহামদুলিল্লাহ। তাহলে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে মাদের হরকত বলে। ঠিক আছে ইনশাআল্লাহ। আবারও বলছি, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এখানে এই জবরজের পেশটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, ঠিক প্রথমটার মতন না। আমরা এখানে দেখেছি একটু বাঁকা হয়ে জবরজের পেশ হলে এটা আমরা টান ছাড়া দ্রুত পড়বো। আ ই উ বা বি পু তা তি তু সা তি সু, ঠিক এভাবে। কিন্তু এখন দেখছি খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। যদি এরকম হয় তাহলে আমরা 1 সেকেন্ড লং করে পড়বো। আচ্ছা, এই পর্যায়ে আমি একটু ভাইদের মধ্যে থেকে শুনবো কিভাবে 1 সেকেন্ড করে লং করে পড়বো। লং করে পড়া সব সেম, হরফের উচ্চারণ ঠিক রাখতে হবে, রেখে আপনি 1 সেকেন্ড লং করে পড়বেন। আনিস খান ভাই একটু পড়বেন, আনিস খান ভাই। হা হি হু হা কে যা কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে হা আরেকটু কণ্ঠর, হি হু হ্যাঁ আরেকটু পড়লে আরো সুন্দর শোনাবে। হা হা হি হি হু, হু হ্যাঁ মাশাআল্লাহ। হা হি হু হুম। যা জি জু খ সম্মানিত হি ভাই একজন মেসেজ করছেন, হু আপনি কাইন্ডলি আপনি হ্যান্ড রেজ করে রাখেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। এভাবে মেসেজ থেকে পড়া আসলে জিজ্ঞেস করা কঠিন হয়ে যাবে। আপনি হ্যান্ড রেজ করে রাখলে ইনশাআল্লাহ আমি দেখবো। আচ্ছা, এরপরে খ। খ হি খু হ্যাঁ গ আনিস ভাই, এটা কি, রি এটা জিম গু নয় কেন বলেন তো? জিম নয় কেন? আমরা দেখতে পাচ্ছি নোক্তা এটা কোথায়? নুকতা উপরে আছে তাই এটা খ, আর উপরে নুকতা আছে। নিচে থাকলে অনেকে, জিম, অনেক বা ভাই বোন আমি মধ্যখানে জানি থাকলে জিম। এখনো হয়তো কনফিউশনে থাকতে পারেন যে জিম আর খর মধ্যে পার্থক্য কি। জিম দেখেন এই যে নিচে, আর খ হলো উপরে। হ্যাঁ, এরপরে
গরিগু খুবই গর উচ্চারণটা খুব সুন্দর হয়েছে। এইভাবে যদি হার উচ্চারণটা করেন আরো সুন্দর হবে আনিস ভাই। হ্যাঁ, এরপরে হাফিহু। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর কাফেরটা করি। কফ কি ও। এটাকে যদি একটু বানান করে পড়ি তাহলে কি হবে? ক খারা জবর ক, ক ক খারা খারাজের জবর ই, ক। কফ উল্টা পেশ উ, তাহলে ক ই উ। এখানে আপনাদের চিন্তার কিছু না, বানানের স্যাম্পল একটা দেওয়াই আছে। কখন না পারলে এখানে একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। তো মূল উদ্দেশ্য হচ্ছে বানান ছাড়া যেন আমরা রিডিংটা ইজি করতে পারি। হ্যাঁ, এরপরে দোয়া হ্যাঁ খারা আনিস ভাই, জবর দোয়া। হ্যাঁ 1 সেকেন্ড দোয়া লং খারা করেন জবর দ। দোয়া। হ্যাঁ, দ দি দু। খুবই চমৎকার, বারাকাল্লাহ ফিক। যে আনিস ভাই অনেক অনেক শুক্রিয়া। মারুফ আহমেদ চৌধুরী ভাই, আপনি এরপর থেকে পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখান থেকে মারুফ আহমেদ চৌধুরী ভাই আছেন? আমি আনমিউট করার অপশন দিয়েছি, অনুগ্রহ করে একটু দেখবেন। হ্যাঁ, সসুইসু মাশাআল্লাহ। আরিউ হ্যাঁ, খুবই সুন্দর। লালিলু এটা কি, এটা একটু দেখবেন কাইন্ডলি। এটা লাম নাকি কাফ? কাফিয়া সরি কাফ, হ্যাঁ হ্যাঁ। কেন কাফ একটু ভালো করে খেয়াল করেন, নিচে কাকিউ পেটে একটা জায়গা আছে, পেটের মধ্যে একটা এস চিহ্ন আছে, কিন্তু এটা যদি উপরে হতো তাহলেও কাফ পড়তাম। যদি কোনো কিছু না আসতো তাহলে এটাকে লাম হতো। হ্যাঁ, এটা কা কি কু। হ্যাঁ, কাকিকু শাশিশু মাশাআল্লাহ। জাজিজু পাতলা করতে হবে, জিভটাকে বের করতে হবে, জিভ বের করে সামনের দাঁতের সাথে লাগবে। দা, দা। জাজিজু হ্যাঁ, জাজিজু এই যে এবার কিছুটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, একটু ভুলবেন না কাইন্ডলি। হ্যাঁ, জাজিজু হ্যাঁ, মাশাআল্লাহ, ররিরু খুবই চমৎকার। আমি একটু আরেকজন জজি ভাই থেকে শুনতে চাই ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। মোহাম্মদ মোর্শেদ ভাই, আপনি পড়তে পারেন এরপর থেকে। হ্যাঁ, জ থেকে একটু পড়বেন। র রি রু। জি হুজুর, কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, জি ও, পড়েন, জি। জ জি জ জি জু সা সি সু ঝা ঝি ঝু মাশাআল্লাহ, সা সি সু। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আমরা কি দেখলাম? খারা জবর খারাজের উল্টা পেশ যদি হয় তাহলে আমরা 1 সেকেন্ড লং করে পড়বো। আপনার জন্য আরেকটা খুব ছোট্ট একটা অনুশীলনী আছে, এটা একটু একজন ভাই একটু পড়বেন। পারভেজ ভাই দেখতে পাচ্ছি, পারভেজ ভাই আপনি একটু পড়বেন ইনশাআল্লাহ এখান থেকে। বানান করে করে পড়বো আমরা। এর মধ্যে আমরা একালিফ, ওই যে মাদের হরফও পাবো, মাদের হরকতও পাবো, অর্থাৎ জবরের পরে খারা আর খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ইয়া, পেশের পরে সুকুনযুক্ত ওয়াও, অথবা খারা জবর খারাজের উল্টা পেশ, এই দুটো মিলিয়ে এই অনুশীলনীটা সাজানো হয়েছে। আহ তাহলে একটু এখান থেকে পড়বেন পারভেজ ভাই। পারভেজ ভাই আনমিউট করেছেন? আচ্ছা, করেননি। আমি দেখতে পাচ্ছি ডক্টর মারুফ আহমেদ ভুঁইয়া ভাই, যদি অনুগ্রহ করে ইনশাআল্লাহ আপনি একটু পড়েন। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাজা হা, হা একটু বানান করে করে পড়ি আমরা। হ্যাঁ, হা খারা জবর কি হবে? হা খারা জবর হা হা। হ্যাঁ, একটু লং করবো আমরা। হা, হা 1 সেকেন্ড লং। এরপরে দাল আলিফ জবর। যা হ্যাঁ, দাল আলিফ জবর কি হবে? দা, 1 সেকেন্ড লং। যা হ্যাঁ, তাহলে মিলিয়ে হাজা পড়লে হা। যাটা একটু আপনার শক্ত হয়ে যাচ্ছে, দাল উচ্চারণে জিভটা বের হবে এবং দাঁতের সাথে লাগবে। দা, হা, যা দা। হাজা হ্যাঁ, একটু দালটা উচ্চারণ করবেন তো, শুধু দাল। জাল পুরো লেটারটা জাল এভাবে উচ্চারণ করবেন। জালকে আমরা 3 সেকেন্ড লং করে পড়ি। জাল জাল। হ্যাঁ, জাল উচ্চারণ করতে কি হচ্ছে? জিভ বের হবে, জিভকে আমরা বের করে ফেলবো। মুখের ভেতরে থাকলে কিন্তু এটা জিম জিম শোনাবে। তো জিভকে বের করে দাঁতের সাথে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করলে জাল। আরেকবার। জাল আগের থেকে পাতলা হয়েছে মাশাআল্লাহ। আরেকটু। জাল হ্যাঁ, এখন যদি একটু একালিফ করে টেনে টেনে পড়েন। রা, জি, রু।
জাদিদু যাটা যখন আপনি দাল প্রথমটা উচ্চারণ করছেন তখন আপনার জিভ ভেতরেই থাকছে, জিমের মতো শোনাচ্ছে। এটা কি বুঝতে পারেন যে জি একটু শক্ত হয়ে যাচ্ছে? জি একটু শক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি জিভটাকে একটু বের করেন। দা, জি, যা দু। যা হ্যাঁ জি হ্যাঁ, আগের থেকে পাতলা দু শোনাচ্ছে, মাশাআল্লাহ। জিভকে ভেতরে নেওয়া যাবে না, জিভটাকে ভেতর বাইরে রাখতে হবে। জিম যেটা আছে এটা ভেতর থেকে উচ্চারিত হবে। তাহলে দা, জি, দু। আরেকবার। জাদিদু মাশাআল্লাহ, এখন কিন্তু পাতলা। আপনি কি এখন বুঝতে পারছেন যে আগে থেকে একটু পাতলা মোটামুটি হচ্ছে? আলহামদুলিল্লাহ। জি হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, এরপরে বাজের সরি বাজার বি হুম, আর হা খারা যায় হি হি। হ্যাঁ, বি একালিপ। হি হ্যাঁ, বি হি বিহি। বিতে একটুও টান হবে না, বিহি। বিহি হ্যাঁ, এরপরে কাপ হ্যাঁ, এই লেটারটার নাম কাপ কি? জবর কাফ কা জবর কা। হ্যাঁ, কা কাফ জবর কা। হ্যাঁ, খা 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 খারা যাবে কা হ্যাঁ, কা 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 হবে না, কা এভাবে না, কা। কা কা কাফা। কাফা কাফা। কা থেকে শুধু উচ্চারণে করেই আমরা ফাতে চলে যাব, কাফা। কাফা হ্যাঁ, ঠিক এভাবেই অনুগ্রহ করে ইনশাআল্লাহ আমরা এই যে জবরজের পেশ হলে আপনাদের যে প্রবলেমটা হচ্ছে, আমি শিওর যে আপনাদের এই এই চারটা আপনাদের অনুশীলন কম হয়ে গেছে। তো আপনারা যদি এই হরফগুলো প্রত্যেকটাই কাকিকু, কাফিফু এভাবে দ্রুত করে পড়েন, পড়ার পর এখানে আসবেন, এটা কিন্তু কার জায়গায় কাই আছে, শুধু ফাকে আমরা এক সেকেন্ড লং করবো। তো ক্যাফা, যেমন বিহি। অনেকে আছেন একটু টানের একটা টোন চলে আসে, বিহি, বিহি। যদি এরকমও পড়েন তাহলে কিন্তু বিতে টান হয়ে যাচ্ছে। এরকম করা যাবে না, দ্রুত স্কিপ করব। বিহি, ক্যাফা। ঠিক এভাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু সামনে পড়ি। তাহলে দেখেন এখানে হামজা খারা জবর কি আছে? হামজা খারা জবর আ, এক সেকেন্ড লং করব। ওয়াও খারা জবর ওয়া, আ, ওয়া। আবারও করছি, হামজা খারা জবর আ, এক সেকেন্ড লং। ওয়াও খারা জবর ওয়া। তাহলে দুটো মিলিয়ে যদি পড়ি, আ, ওয়া, আ, ওয়া। সবাই একটু মনে মনে আমার সাথে পড়তে পারেন। হামজা খারাজের ই, এক সেকেন্ড লং। উচ্চারণে কোনো পার্থক্য নাই, আমরা কিন্তু টানগুলো সব সেম, এক সেকেন্ড টান মানে সবগুলো তো ঠিক একইভাবেই হবে। হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ই, লা। ফাজের ফি, ই, লা, ফি, ফি, ফি। দ্রুত এখানে কিন্তু এমন পড়বো না যে ইলা, ফি, ফি। এরকম হলেও টানের টোন চলে আসছে, একদমই টানবো না। ইলাফি, ইলাফিহিম রিহলাতাশ শিতাই। এটা সূরাতুল কুরাইশের একটি আয়াত। আচ্ছা, হামজা জবর আ, বা খারা জবর বা, কি হবে মিলিয়ে পড়লে? আবা। এরপরে ত জবর ত, গইন খারা জবর গ, তগ, তগ, তগ। আমরা যেখানে টান আছে শুধু সেখানেই টানবো, এর বাইরে এক বিন্দুও যেন কোথাও টান না হয়ে যায় ইনশাআল্লাহ। এরপরে দেখেন নুন ওয়াও, নুন ওয়াও পেশ নু, মাদের হরফ, রজের রি, হা খারাজের হি। তাহলে আমাকে একটু বলেন তো, চ্যাট বক্সে জানাবেন, এই শব্দটার মধ্যে কয়টি স্থানে টানছি আমরা? লেটারই আছে চারটা, চারটা বর্ণ আছে। আচ্ছা, দুইটি স্থানে টান আছে, যেমন নু আমরা একালিফ টানবো, রিতে টান নাই, হি একালিফ টানবো। তাহলে মিলিয়ে পড়লে নু, রিহি, নু, রিহি, রিহি। এখানে আবার এমন করতে যাব না, নু, রিহি, রি, এভাবে টানতে যাব না। আশা করি বুঝতে পারছেন।
শাহজালাল ভাই বলেছেন আজকের পর একটু কঠিন মনে হচ্ছে। সম্মানিত ভাই মাহমুদুল হাসান বাবা সায় দিয়েছেন, মাশাআল্লাহ। তো চিন্তার কিছু নাই, আমরা এই টানগুলো মাতগুলো কয়েকদিন ধরে পড়বো, হ্যাঁ। কিন্তু আপনাদের কিছু করণীয় আছে, সেটা হলো পেছনের প্রথমত হরফের উচ্চারণ। আপনারা যদি এখন হরফের উচ্চারণগুলো না হয়, তাহলে আবার পেছন থেকে টানতে হয়তো হচ্ছে। আপনি হরকতের উচ্চারণ, হরকত মানে হলো এই যে জবরজের পেশ দিয়ে, জবরজের পেশ দিয়ে এক বিন্দুও টানা যাবে না। আপনি যদি 29টা হরফকে জবরজের পেশ দিয়ে পড়েন 2 মিনিট লাগে না। আপনি 10 বার পড়েন, সর্বোচ্চ 20 মিনিট। তো 20 মিনিটে আপনার হরকতের চ্যাপ্টারটা কমপ্লিট, একদম পুরো ওকে হয়ে যদি ঠিকঠাক করে ফেলেন। এরপরে তানভিন, তানভিন সহজ আছে। এখন এখানে যেটা হচ্ছে আপনাদের কিছু টান হচ্ছে, আমরা তো মাদের হরকত এবং হরফ দুটো দেখেছি এক আলিফ করে টানার। তো ওই টান এবং যেখানে টান নাই, এই দুটো পার্থক্য করতে গিয়ে একটু আপনারা হিমশিম খাচ্ছেন। তো এটাও সমস্যা হবে না। আমরা ইনশাল্লাহ একটু দেখি। নু রিহি, রিতে টান নাই বিধে আমরা টানছি না। নু রিহি, সবাই একটু দেখেন তো, একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করেন, আমি কি রিতে টান নাই, আমি কি আদৌ টানছি? তাহলে এখানে টান হচ্ছে না। এরপরে দেখেন দাল খারা জবর দা, এক আলিফ, লামজের লি, দা লি, দা লি। এই জিনিসটা একটু ধরতে পারলে আপনার কাছে এটা ইজি হয়ে যাবে। কাফ জবর কা, যালিকা। মিম ওয়াও পেশ মু, সিন খারা জবর সা, মুসা, মুসা। দুটোতেই 1 সেকেন্ড করে লং। তাহলে আলহামদুলিল্লাহ আমরা দেখলাম। মাদের একটু ভালো করে খেয়াল করি, আমরা আজকে টপিকটা একটু সামারাইজ করছি। আমরা জেনেছি আরবিতে বিশেষ নিয়ম হলো টেনে পড়ার বিষয়। আমরা কোথাও কোথাও টেনে পড়বো, কোথাও কোথাও টেনে পড়বো না। আমরা হরকত, তানবিন, জজম, তাসদিদ এগুলো টান ছাড়া দেখে এসেছি, আমরা এখন টানের চ্যাপ্টারের মধ্যে ঢুকে গেছি। তো আরবিতে মাদ টোটাল 3 রকম, 3টি প্রকার আমরা দেখি। 1 সেকেন্ড, 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ড। এটা তো বুঝি, এটা না বোঝার কিছু নাই। এখন আমরা 1 সেকেন্ডটা আগে কমপ্লিট করবো, এরপর 3 সেকেন্ড, এরপর 4 সেকেন্ড। বাকিগুলো অনেক সহজ। 1 সেকেন্ডটা 4 প্রকার টোটাল। তো প্রথমেই হলো মাদের হরফ। আপনারা চাইলে একটু যদি এভাবে ট্রি করে পড়েন, এটাকে কি জানি বলে, মাইন্ড ম্যাপ করে যদি আপনারা একটু পড়েন, তাহলে অনেকটা ইজি হবে। যে মাদটা 3 রকম: 1 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। 1 সেকেন্ড মাদ আবার 4 প্রকার। তো এর মধ্যে প্রথম প্রকার হলো যদি জবরের পরে খালি আলিফ আসে, জেরের পরে সুকুনযুক্ত ইয়া আসে, পেশের পরে সুকুনযুক্ত ওয়াও আসে। খুব সহজ। তাহলে আমরা 1 সেকেন্ড করে লং করে পড়বো। যেমন বা, বি, বু, তা, থি, তু। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে অনুশীলনী করব এটা। এরপরে দেখছি খারা জবর খারাজের উল্টা পেশ যদি হয়, তাহলে 1 সেকেন্ড লং করে পড়তে হয়। এটা দেখেই কিন্তু আমরা বুঝে যাই, এটা কিন্তু খুব জটিল কিছু না। যেহেতু জবরজের পেশ বাঁকা হয়ে আসে, এটা খাড়া হয়ে আসছে, বিধায় আমরা 1 সেকেন্ড লং করে পড়বো। যেমন হা, হি, হু, যা, জি, জু। এটা আলাদা করে শেখার কিছু নাই। 1 সেকেন্ড টান মানে আমরা আগের মতোই যেভাবে টানবো, এখানেও টান সেম ভাবে হবে। শুধু বুঝতে পারা যে এখানে মাদের হরকত হয়েছে নাকি হরফ হয়েছে। তাহলে আপনাদের আজকে একটা পড়া হলো মাদের হরফ এবং মাদের হরকত। এটা দুটো ভালো করে পড়বেন, কাকে বলে, কিভাবে পড়তে হয়। 1 সেকেন্ড করে লং করে আপনারা যদি এটা 4টা একটু পড়েন। আজকে একটু বেশি করে পড়তে হবে। কালকে শুক্রবার আপনাদের এ পর্যন্ত পেছনে যত দুর্বলতা আছে, আপনি হরকতটা পড়বেন। আপনার কাছে মনে হচ্ছে হরকত আমি দুর্বল আছি, হরকতটা পড়ে ফেলি। এরপরে আপনি কি পড়তে পারেন, সুকুনটা পড়তে পারেন, তাসদিদটা পড়তে পারেন। এরপরে আপনি সোজা এই হরফে মাদের হরকত এবং মাদের হরফটা ভালো করে দেখেন। আশা করা যায় ইনশাল্লাহ কঠিন কিছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য সহজ করুন। দেখুন আরেকটা হাদিস দিয়ে শেষ করছি। হাদিস হলো, যদি কেউ কোরআন কারিমকে একটু কষ্ট করে, অর্থাৎ বেজে বেজে আটকে আটকে পড়ে, তাহলে তার জন্য 2টো সওয়াব। কেন 2টো সওয়াব? হাদিসটা সহিহ, হ্যাঁ। তো 2টো সওয়াব এই জন্য যে প্রথমত সে কোরআন শেখার জন্য কষ্ট করছে, পারছে না, তারপর ট্রাই করছে, একটা জিনিস বারবার বারবার করছে। আরেকটা হলো সে কোরআন কারিম প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাচ্ছে। তো এই জন্য হতাশ হবার কিছু নেই সম্মানিত ভাইয়েরা। আমরা না পারলে ইনশাল্লাহ একটু যদি সময় বেশি দিই তাহলে কিন্তু হয়ে যায়। এবারে কিছু প্রশ্ন নিব, আপনারা প্রশ্ন করতে পারেন। হুম আমি রেকর্ডটা বন্ধ করছি। প্রশ্ন করতে পারেন। আমরা আজকে একটু বেশি হয়ে গেছে। আজকে সূরা